তোমরা কি কালার গুলো মুখস্থ করছিলা, কোন কালারের ওয়েভলেন্থ কতটুকু? না ভাইয়া, করা হয় নাই। না ভাই। আচ্ছা, আস্তে আস্তে করে নিও। হ্যাঁ, মেইন কথা হচ্ছে যেই জায়গাতে ইলেকট্রন থাকার পসিবিলিটি 90 থেকে 95%, সেই এরিয়াটাকেই অরবিটাল বলা হয়। জি। আচ্ছা, তো এই যে এখানে দেখো अगेन এস অরবিটাল, পি অরবিটাল, বেসিক্যালি সাবশেল। তো এস অরবিটাল এর ভ্যালু হচ্ছে গোলাকার এবং এটা এল এর ভ্যালু 0, এটা আমরা জানি। ওকে, এখানে জাস্ট 1s প্রেজেন্ট। নোড জিনিসটা কি, যেখানে হচ্ছে ইলেকট্রন ক্লাউড প্রেজেন্ট না, এটা দেখো 1s অরবিটাল, 2s অরবিটাল, এবং মাঝখানে যে জায়গাটা নোড, সেটাকে বলা হচ্ছে ইলেকট্রন ক্লাউড, যেখানে প্রেজেন্ট নাই। এস অরবিটাল তো গোলাকৃতি, এটা আমরা আগেই দেখছিলাম মেবি, তাই না? এস হচ্ছে রাউন্ড শেপ, স্ফেরিক্যাল, আর পি হচ্ছে ডাম্বেল, ডি হচ্ছে ডাবল ডাম্বেল, এগুলো মেবি আগে দেখছিলাম, তাই না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, দেন পি অরবিটালের কিছু ক্যারেক্টারিস্টিক্স। এল এর ভ্যালু হচ্ছে 0, 1, এবং সেখানে এম এর ভ্যালু 3টা, প্লাস মাইনাস 1, 0। পি এক্স, পি ওয়াই, পি জেড তিনটা পসিবল, এবং পি এর আকৃতি হচ্ছে ডাম্বেলের মতো। আচ্ছা, এই দেন ডি ফিগারগুলো কি অরবিটাল। ভাই ইম্পর্টেন্ট? মানে বুঝি নাই। এই ফিগারগুলো কি ক্রিয়েটিভে লেখার জন্য ইম্পর্টেন্ট না নাকি না, ফিগার গুলো ইম্পর্টেন্ট না, ফিগার আসে না পরীক্ষাতে, আচ্ছা। দরকার নেই, জাস্ট শেপটা মাথায় রাখবা, ডাম্বেলটা, এটাই। হ্যাঁ। দেন হচ্ছে ডি অরবিটাল। ডি অরবিটাল হচ্ছে L equals to 2, আমরা জানি। আর এম এর ভ্যালু 5টা হতে পারে, 5টি সমশক্তি ডি অরবিটাল। সো ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার, এটা আমরা জানি। এবং তার শেপটা হচ্ছে ডাবল ডাম্বেলের মতো। এতটুকু জানলেই ইনাফ, এগুলো তেমন ইম্পর্টেন্ট কিছু না। দেখো এফ নিয়ে কোনো কথা নাই, বিকজ এফ আমাদের জন্য ইম্পর্টেন্ট না। আমরা একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো ভাই। হ্যাঁ, ডি অরবিটালে জেড স্কোয়ারের শেপটা এমন কেন? জেড স্কোয়ারের শেপ হচ্ছে সবগুলাই তো মানে প্লেনে আছে, জেড স্কোয়ারটা কেমন? হ্যাঁ, আচ্ছা, জেড স্কোয়ারের শেপ হচ্ছে, এটা অ্যাকচুয়ালি পেজে দেখানো অ্যাকচুয়ালি পসিবল না, বুঝছো ভাইয়া? মানে জেড স্কোয়ারের শেপটা সবগুলোতে 3D শেপ, বাট যখন এক্স ওয়াই বুঝাই, তখন এক্স আর ওয়াই দুইটা প্লেন নিয়ে কাজ করে, তাই খাতায় দেখানো যায়। বাট এই জেড স্কোয়ারটা খাতায় দেখানো একটু ডিফিকাল্ট শেপটা। তুমি জাস্ট নেটে জাস্ট জেড স্কোয়ার শেপ সার্চ দিলেই পেয়ে যাবে, ওখানে 3D স্টিমুলেশন করে দেখায় যে অ্যাকচুয়ালি কি হয়, কি রকম জিনিসটা। জাস্ট সার্চ দিলেই পেয়ে যাবে যে ডি জেড স্কোয়ার অরবিটাল শেপ, তাহলেই হবে। তবে আমাদের মানে এইচএসসির জন্য বা অ্যাডমিশনের জন্য জিনিসটা ইম্পর্টেন্ট না। তুমি জানতে চাইলে এটা ইউটিউবে লিখলেই পেয়ে যাবে, শেপ অফ জেড স্কোয়ার আছে। আচ্ছা ভাই, আমি একটা ম্যাথ পারতেছিলাম না। কত নাম্বার পৃষ্ঠায়? ইংলিশে পেজ 118, ইংলিশ বইতে 2.14। নাম্বারটা বলো আমাকে, 2 পয়েন্ট সামথিং দিয়ে নাম্বারটা বলো। 2.14। সেটা কাজ করো, তুমি ম্যাপটা একটু পাঠায় দাও, ছবি তুলে গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে আচ্ছা পাঠায় দাও। আচ্ছা। ভাই ছবি তো দেখা যাচ্ছে না এখানে, নাকি আমার নেটের প্রবলেম? মানে ছবি, আচ্ছা হ্যাঁ এখন দেখা যাচ্ছে। কত নাম্বার? 2.16? ভাই 2.14। 2.14? হ্যাঁ, তুমি একটু কোশ্চেনের জায়গাটা জুম করে তোলো, মানে একদম। আচ্ছা আচ্ছা ভাই। আচ্ছা হ্যাঁ, ঝাপসা পাচ্ছি আসতেছে পাচ্ছি। অনেক। না না, লাগবে না এখন। বোর রেডিয়াস, ভেলোসিটি অফ 2s1 ইলেকট্রন, এনার্জি অফ 2s1 ভাই ইলেকট্রন। ভেলোসিটিটা পারতেছি না, বি নাম্বারটা। আচ্ছা, মানে ভেলোসিটির কোন পোর্শনটা পারো না? এখানে তো ই আমরা জানি, এইচ জানি, জেড হ্যাঁ জানি। আমি সব বসাইতেছি কিন্তু
কেন জানি মিলতেছে না। আচ্ছা এন এর ভ্যালু কত বসাইছো? এফএও তো মনে নেই। এখন তুই তো মনে কোশ্চেন দেখ, বসেছিলাম, তুই বসেছিল মনে হয়। এন এর ভ্যালু 2 বসাইছিল আর জেড এর ভ্যালু 3 বসাইছো। জি। আচ্ছা আমি একটু ট্রাই করে দেখি ক্যালকুলেটর। এই যে তোমাকে ফার্স্টে বলা হচ্ছে ইলেকট্রন ক্লাউড। ইলেকট্রন ক্লাউড কেন বলা হচ্ছে? বিকজ ইলেকট্রনটা একটা ডেফিনেট এরিয়ার মধ্যে কন্টিনিউয়াসলি ট্রাভেল করে, কোন একটা ডেফিনেট পয়েন্টে সে ফিক্স না, এই জন্য সেটাকে বলা হয় ইলেকট্রন ক্লাউড। এবং এখানেই সে অরবিটালটা বলতেছে যে আমি মানে ইলেকট্রনের এক্সাক্ট পজিশনটা জানি না। বুঝতেছো? জি ভাইয়া। এবং হাইজেনবার্গ কিন্তু এটাই বলছিল যে আমি এক্স্যাক্টলি পজিশন আর মোমেন্টাম বের করতে পারবো না, সো এটা হাইজেনবার্গের প্রিন্সিপালকে ফলো করতেছে। আচ্ছা দেন আমরা তিনটা খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস, আফবাউ, হুন্ড আর পাউলি। আচ্ছা ভাই, আমাদের বইয়ে আর কি, আমাদের বইয়ে অরবিটালের পরে কি একটা বক্সের মধ্যে আরেকটা ইয়া দেওয়া আছে, নো মোরে। কোশ্চেনটা হচ্ছে যে why negative value for energy of an electron is counted in an orbit. সেটা অনেক বড় উত্তর দিল, এটার ব্যাখ্যাটা কি হবে? আচ্ছা, তুমি কোশ্চেনটা একটু ছবি তুলে পাঠাতো ভাই আমাকে। আচ্ছা জি ভাইয়া, পাঠিয়েছি। আচ্ছা দেখতেছি আমি। হ্যাঁ, এতক্ষণ কি করিয়াছেন? আমি ছিলাম নেটে একটু। আচ্ছা ভাই আমি হচ্ছে কিছু পড়াই নাই অ্যাকচুয়ালি, আমি হচ্ছে তোমাদের দেখতে বলছিলাম কম্পারিজন বিটুইন অরবিট এবং অরবিটালস, মানে তোমাদের বই থেকে অরবিটাল ডিফারেন্সটা একটু পড়ে নিতে বলছি, যে কোনো পয়েন্ট বুঝতে কারো সমস্যা হচ্ছে কিনা এটা। আচ্ছা আমরা যখন একটা, আচ্ছা আমরা কি আয়োনাইজেশন এনার্জি সম্বন্ধে পরিচিত ছিলাম 9 থাকতে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা কি ছিল সেটা? এটা হচ্ছে ভাইয়া, একদম আউটার মোস্ট শেল থেকে 1 মোল ইলেকট্রন রিলিজ করতে যে পরিমাণ এনার্জি ইয়া হয়। আচ্ছা তার মানে আমি এই কনসেপ্টটা জানি যে যখন একটা ইলেকট্রনকে আমি দূরে নিয়ে যেতে চাই তখন হচ্ছে আমার শক্তি দিতে হয়, মানে আমার ইলেকট্রনটার উপর কাজ করতে হয়। এটা বুঝতেছো না? তার মানে যখন ইলেকট্রনটা নিজে থেকে নিউক্লিয়াসের দিকে যাবে তখন কাজটা কে করবে? ইলেকট্রন করবে না? হ্যাঁ মানে অ্যাকচুয়ালি কি যখন হচ্ছে নিউক্লিয়াসের কাছে ইলেকট্রন আসতে থাকবে তখন হচ্ছে কিন্তু ইলেকট্রনকে কাজ করতে হবে, আর যখন আমি ইলেকট্রনকে দূরে নিয়ে আসতে চাবো তখন আমার কাজ করে ইলেকট্রনটাকে বাইরের দিকে নিয়ে আসতে হবে। এই কনসেপ্টটাকে ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। জি ভাইয়া। আচ্ছা তো যখন হচ্ছে একটা ইলেকট্রন নো মোর অ্যাটাচ টু অ্যান অ্যাটম, মানে ইলেকট্রনকে যখন আমি একদম বাইরে নিয়ে আসছি, কোনো অ্যাটমের সাথে সে অ্যাটাচ না, তখন তার এনার্জিটা হচ্ছে একদম জিরো। মানে যে কোনো ইলেকট্রন যখন ইনফিনিটিতে থাকে, মানে নিউক্লিয়াসের সাথে অ্যাটাচ থাকে না বা কোনো অ্যাটমের সাথে অ্যাটাচ থাকে না, তখন তার এনার্জিটা হচ্ছে একদম জিরো। এটা কনভেনশন। তো যখন চিন্তা করো জিরো থেকে যখন ইলেকট্রন নিজে কাজ করবে তখন তার এনার্জিটা কমতে থাকবে না? ধরো আমার কাছে একটা 10 জুল আছে, আমি যখন কাজ করব আমার এনার্জি কত হবে? 9 হবে, 8 হবে, আস্তে আস্তে কমবে, তাই না? হ্যাঁ তো যখন ইলেকট্রনটা একদম অ্যাটমের এরিয়ার বাইরে তখন তো এনার্জি হচ্ছে জিরো।
যখন সেই নিউক্লিয়াসের কাছে আসবে তখন তার কাজ করতে হবে, দ্যাট মিনস তার এনার্জিটা কি কমতে থাকবে না আস্তে আস্তে, জি, এবং 0 থেকে কমলে কোন দিকে যাবে, মাইনাস নেগেটিভ দিকে যাবে। হ্যাঁ। এই জন্যই হচ্ছে অলওয়েজ ইলেকট্রন এনার্জি নেগেটিভ হয়, যে কোনো শেলের এনার্জি অলওয়েজ নেগেটিভ হবে। আচ্ছা, এটা কি বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। জান দেন আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, আফবাও। আচ্ছা, লেস দেন 1 মিনিট দেখাচ্ছে। আমি নেক্সট এই মিটিং ক্লোজ করে আমরা আগে থেকে বের করতে জানি, তাই না? টুপির এনার্জি কত আমাকে বলো তো, ফর এক্সাম্পল টুপির এনার্জি কত হবে? 3 3 হবে। তারপর 7D 9 9, রাইট? সো আমরা আউফবা প্রিন্সিপালের একটা ফেমাস কোশ্চেন হচ্ছে পটাশিয়ামের লাস্ট ইলেকট্রন কেন 3D তে না গিয়ে 4s এ যায়। তো এটার অ্যান্সার মেবি আমরা জানি, তাই না? 4s এর এনার্জি হচ্ছে 4 আর 3D এর এনার্জি হচ্ছে 2, সরি 3D এর এনার্জি হচ্ছে 5, দ্যাটস ওয়াই ইলেকট্রন 4s এ না গিয়ে 3D তে যায়। এই প্রশ্নটা তো মেবি করে আসছো তোমরা, তাই না? হ্যাঁ ভাইয়া। জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, পাউলির প্রিন্সিপাল বেশ ইম্পর্টেন্ট। সে বলে কি একই অ্যাটমের দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কখনো সেম হতে পারে না। তার মানে এটা কি রকম? সাপোজ যদি n সমান হয়ে যায়, হ্যাঁ, n সমান, ধরো আমি 3 n এর ভ্যালু 3 নিয়ে কাজ করতেছি, n এর ভ্যালু 3 এর জন্য l এর ভ্যালু কি পসিবল? 0 থেকে 2 0 1 2, রাইট? এখন l এর ভ্যালু 0 এর জন্য m এর ভ্যালু 0 আছে, l এর ভ্যালু 1 এর জন্য m এর ভ্যালু -1 0 1 আছে, l এর ভ্যালু 2 এর জন্য m এর ভ্যালু +-2 +-1 0 আছে। এখন এমন কোন ইলেকট্রন পাওয়া যাবে না, বা এমন দুইটা ইলেকট্রন পাওয়া যাবে না যাদের দুইটা, মানে যাদের দুইজনের এই 4টা কোয়ান্টাম নাম্বারের মানই সমান। এটা কখনোই পাওয়া যাবে না। অ্যাটলিস্ট একটা কোয়ান্টাম নাম্বারের ভ্যালু ডিফারেন্ট হতেই হবে। একটা, দুইটা, তিনটা, চারটাও হতে পারে, বাট অ্যাটলিস্ট একটা কোয়ান্টাম নাম্বারের ভ্যালু অবশ্যই দুইটা ইলেকট্রনের ডিফারেন্ট হবে। এটাই হচ্ছে পাউলির প্রিন্সিপাল। পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল বলা হয় এটা। এটা কি সবার কাছে ক্লিয়ার? জি ক্লিয়ার ভাই। জি ভাইয়া। আচ্ছা, সো আচ্ছা ভাই, কখন s এর ভ্যালু প্লাস হাফ হবে আর কখন মাইনাস হাফ হবে, এই জিনিসটা কিভাবে বুঝবো? ক্লকওয়াইজ যদি হয় তখন প্লাস, যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় মাইনাস। তবে এটা তেমন সিগনিফিকেন্ট কিছু না, আর কি ইচ্ছা মতো ধরা যায়। আচ্ছা, সো এখানে কিছু দিয়ে দেওয়া, যে দেখো পি অরবিটালে হচ্ছে, পি অরবিটালের জন্য এম এর কি ভ্যালু পস, এম এর কয়টা ভ্যালু আছে বলতে পারবা? পি অরবিটালে এম এর টোটাল ভ্যালু কয়টা 5টা পি তে? -1 1 0 -1 1 0, এখানে 3টা। আবার ডি তে হচ্ছে 5টা এবং এফ এ হচ্ছে 7টা। তো এই একটা অরবিটালের মধ্যে আবার স্পিন নাম্বার 2টা না? জি ভাই। বুঝতেছো? একটা অরবিটালে কিন্তু 2টা স্পিন নাম্বার, দ্যাট মিন্স দুইটা ইলেকট্রনের যদি n, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, 3টা যদি মিলেও যায়, মানে তারা যদি সেম অরবিটালেও থাকে, স্টিল তাদের কিন্তু স্পিন গুলা প্লাস হাফ আর মাইনাস হাফ হবে, মানে একটা না একটা ডিফারেন্স থাকবেই। সহজ কথা হচ্ছে এটা। এটা বুঝতে কোনো সমস্যা নাই, তাই না? না ভাই। আচ্ছা, দেন পাউলি গেল, আউফবাও গেল, দেন হচ্ছে হুন্ডের নীতি। আচ্ছা, হুন্ডের নীতি কি? হুন্ডের নীতির জন্য আমার এই বক্স সিস্টেম করে ইলেকট্রন কনফিগারেশন দেখতে হবে। এই নীতিটা হচ্ছে একটা এক্সপ্লেইন করি একটু। আচ্ছা, এটা কোন অ্যাটম বলতে পারবা? এখানে যেটা দেখতে পাচ্ছি, ইলেকট্রন কয়টা এখানে? 7টা। নাইট্রোজেন। নাইট্রোজেন, হয় 7টা ইলেকট্রন। তো হুন্ডের নীতি হচ্ছে তারা যদি সেম শক্তির অরবিটে থাকে, মানে টুপিতে থাকে বা যে কোনো 3D তে থাকে, তারা হচ্ছে আগে একটা একটা করে ফিল করবে, তারপর আরেকজনের কাছে সেকেন্ড আসবে। মানে আমরা জানি একটা অরবিটালের পাওয়ার তো হচ্ছে 2টা ইলেকট্রন, তো সে তো এমনও করতে পারতো, এখানে কোনো ইলেকট্রন রাখলো না, এখানে ইলেকট্রন বাদ দিয়ে দিল, সে করলো কি এখানে একটা ইলেকট্রন দিল, তাও তো 7টা ইলেকট্রন হয়ে যায়, তাই না? হ্যাঁ বাট হুন্ড বলতেছে কি এরকম কিছু হবে না,
অলওয়েজ আগে একটা 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 করে ফিল আপ করে আসবে, তারপর যদি ইলেকট্রন বাকি থাকে দেন হচ্ছে আবার দুইটা 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 করে যাবে। ব্যাপারটা কি বুঝতে পারতেছি? জি ভাইয়া। জি ভাইয়া। যেমন অক্সিজেনের এক্সাম্পল যদি দেই, অক্সিজেনের কি নাইট্রোজেনের চেয়ে একটা বেশি আছে। সো ফার্স্টে 1s এভাবে ফিল করলো তারা, কারণ 1s এর শক্তি একদম সবচেয়ে কম, তার চেয়ে 2s বেশি। তারপর 2s ফিল করলো, ইলেকট্রন কয়টা বাকি রইলো? 4টা। 4টা বাকি। অলরাইট, তো সেই 4টা ইলেকট্রন কিভাবে যাবে বেসিক্যালি? ফার্স্টে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তারপর এখানে একটা। এটাই হচ্ছে সহজ কথায় হুন্ডের প্রিন্সিপাল, মানে হচ্ছে আগে একটা একটা করে থাকবে, তারপর যদি ইলেকট্রন বাকি থাকে তখন দুইটা দুইটা করে বা তারা পেয়ার গঠন করবে। হুন্ডের আচ্ছা প্রিন্সিপাল ভাই, এটা কি কোনো পসিবল মানে 2px এর না, মানে যে একদম লাস্ট ইলেকট্রনটা এটা 2px এর না যে এবারে 2py অথবা 2pz তে মানে অবস্থান করতে পারে? না, তারা অলওয়েজ আগে 2pz এ যাবে, একটা থাকার পর তারপর দুইটা ইলেকট্রন এখানে আসবে। না একবারে লাস্ট যে ইলেকট্রন অক্সিজেনের ক্ষেত্রে, অক্সিজেনের হ্যাঁ জন্য হ্যাঁ, লাস্ট ক্ষেত্রে ইলেকট্রন যেমন কোথায় যাবে? মানে 2px এ না গিয়ে 2py অথবা 2pz এ। হ্যাঁ সেটা করতে পারে, সেটা করতে পারে, বাট আমরা অলওয়েজ 2px এই দেখাই, কারণ 2px 2py 2pz তিনটার এনার্জি কিন্তু এক্স্যাক্টলি সমান, একদম সমান এনার্জি। সো ইলেকট্রন px py pz যে কোনোটাতেই যেতে পারে, কোনোটাই ভুল না, বাট নরমালি আমরা কনভেনশন অনুসারে x থেকেই শুরু করি। আচ্ছা বুঝতে পেরেছি, থ্যাংক ইউ ভাই। কিন্তু একটা মানে তিনটার কাছে একটা একটা যাওয়ার আগে কোনো জায়গায় দুইটা যাবে না, এটা হচ্ছে মেইন কথা আর কি। আচ্ছা ভাই, প্রথম যেটা আর কি 1s আর 2s এই দুইটার মধ্যে অ্যারো সাইন মানে একটা উপরে একটা নিচে, কিন্তু আবার 2p তে সবগুলো উপরে, কারণ কি? হ্যাঁ ওই যে মানে এই অরবিটালে তো আগে সেম সেম স্পিনে যাবে, যদি হ্যাঁ। এখানে একটা আসতো, মানে এটা যদি অক্সিজেন হতো আর এখানে একটা ইলেকট্রন আসতো, তখন কিন্তু স্পিন নিচের দিকে আসতো। ও আচ্ছা আচ্ছা। মানে একটা একটা অরবিটালে উপরে একটা দুইটা নিচে স্পিন করে। থাকবে, আগে তারা সেম স্পিন দিয়ে ফুল করবে একটা একটা করে, তারপর অপোজিট স্পিন দিয়ে আবার একটা একটা করে ফিল করা শুরু করবে। ও, আর এখানে m এর ভ্যালু দিয়ে এগুলা অরবিটাল বুঝাচ্ছে না? হ্যাঁ এম এর ভ্যালু দিয়ে অরবিটাল বোঝাচ্ছে, এই -1 0 1। আচ্ছা বুঝছি। আচ্ছা, হ্যাঁ এই জিনিসগুলা একটু দেখো তো বোঝা যাচ্ছে কিনা এই চার্টটা। আচ্ছা অক্সিজেন তো এখানে আছেই, এই চার্টটা আশা করি কোনো ঝামেলা হওয়ার কথা না, তারপরে জাস্ট এক নজর একটু দেখে নাও। আচ্ছা ভাই, এখানে যে এই যে পি অরবিটালে এম এর ভ্যালু গুলো দেখাচ্ছে 1 0 তারপর -1, তো এখানে তো আগে ফার্স্টে px থাকার কথা না? px py অ্যাকচুয়ালি তারপর -1 pz। 0 1 এগুলো না ম্যাটার করে না, মানে অনেক জায়গায় দেখবা যে -1 কে px ধরে, অনেক জায়গায় 1 কে px ধরে, খুব একটা ম্যাটার করে না আসলে। কোনো ইউনিভার্সাল রুল নাই যে কোনটা ফলো করবে? সবগুলো তো একটা ইউনিভার্সাল রুল থাকে। না ওরকম ইউনিভার্সাল রুল নাই, মানে যদি ক্লকওয়াইজ কে আমরা প্লাস হাফ, অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস হাফ ধরি, বাট এখানে কোনো কোনো জায়গায় দেখবা -1 0 1 দিয়ে শুরু করে, আর কোনো কোনো জায়গায় 1 0 1 দিয়ে শুরু করে। তুমি যেটা ইচ্ছে করতে পারো, এটার জন্য কোনো নাম্বার কাটা যাবে না। ও আচ্ছা। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা এখন আফবাও প্রিন্সিপাল নিয়ে আমি আর তেমন একটা কথা বলবো না, আমরা জাস্ট n প্লাস এল
মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এবং আউটবাউ তো তোমরা মোটামুটি বুঝোই, তাই না? আগে হচ্ছে লোয়েস্ট হ্যাঁ শেলে যাবে, হাইস্টেতে যাবে, আউটবাউ নিয়ে তেমন কথা বলার দরকার নাই। ঠিক আছে। অলরাইট, এখানে হচ্ছে শক্তি তুলনামূলক মান নির্ণয়, মানে ডিফারেন্ট ভ্যালু বের করছে, কোনটার শক্তি কিরকম। 3D এর এনার্জি, 4s এর শক্তি, এটা আমরা অলরেডি জানি। 3D এর এনার্জি হচ্ছে 4s এর চেয়ে বেশি, সো দ্যাটস ওয়াই ইলেকট্রন আগে 4s এ যায়, দেন 3D তে যায়। এসব কিছু আমরা জানি অলরেডি। আচ্ছা, ইলেকট্রনিক কনফিগারেশন লেখার যে সিস্টেম, এই সিস্টেমের সাথে কি তোমরা পরিচিত? জি ভাইয়া। অলরাইট, তাহলে তো ভালোই। এখানে তোমরা একটা কাজ করো, তোমাদের যদি এমনি বলা হয় যে, কখনো বলা হয় যে হুন্ডের নীতি প্রয়োগ করে ইলেকট্রনিক কনফিগারেশন লেখো, তখন তোমরা করবা কি, বক্স করে করবা। বুঝতেছো? বক্স কিভাবে করবা? ফার্স্টে 1s লিখবা, সেইখানে একটা বক্স করে 2টা ইলেকট্রন, 2s একটা বক্স করে 2টা ইলেকট্রন, দেন 2p তে 3টা বক্স, সেখানে 6টা ইলেকট্রন। কি বোঝাতে যাচ্ছে বুঝতেছো? মানে এই যে অক্সিজেন যেভাবে আমরা দেখলাম না, হ্যাঁ, অ্যারো সাইন দিয়ে। এভাবে। সো ফার্স্টে 1s 2s এভাবে লিখবা, দেন হচ্ছে এভাবে দেখাবা। যদি তোমাকে বলে হুন্ডের নীতি অ্যাপ্লাই করে ইলেকট্রনিক কনফিগারেশন লেখো, হুন্ডের নীতি যদি বলে বা পাউলির নীতিও যদি বলে, তখন হচ্ছে আমরা এভাবে বক্স আকারে ইলেকট্রনিক কনফিগারেশন লিখবো। এখন তোমরা একটা ট্রাই করো, এই যে জিরকোনিয়াম, এটার ইলেকট্রনিক কনফিগারেশন লিখে ট্রাই করো হুন্ডের নীতি অ্যাপ্লাই করে। কনফিগারেশন নিয়ে, মানে হাফ প্রিন্ট আর ফুল প্রিন্ট নিয়ে। দরকার নাই লাগবে না আচ্ছা, ভাই। আরেকটা কথা, যদি কখনো শক্তি সমান হয়ে যায়, সাপোজ 3D আর 4p দুইজনের শক্তি কত কত কত? 6 হ্যাঁ, আবার একটু কোয়েশ্চেনটা বলবেন? 3D আর 4p এই দুইজনের শক্তি কত 5 কত? 5 5। তাহলে কার এনার্জিটা বেশি? 4 4D 4p। মানে কারণ যদি ইন কেস n এর শক্তি value সমান বেশি। হয়ে যায়, তখন যার n এর ভ্যালু বেশি, তার এনার্জিটাকে আমরা বেশি ধরে নিব। ঠিক আছে? হ্যাঁ। জি। আচ্ছা, দেন কিছু এক্সাম্পল। 2.11 কার শক্তি কম, এটা আমরা অলরেডি বের করতে পারবো, তাই না? জাস্ট যোগ করব, যোগ করে দেখবো কোনটা কম আসে কোনটা বেশি আসে, দ্যাটস ইট। সো এই যে সমাধানকৃত সমস্যা 2.11 এর 4D 5s এর তুলনা, 3D 4p এর তুলনা, 3p 4s এর তুলনা, এগুলো তো তোমরা মেবি পারবা, তাই না? জি ভাইয়া। জাস্ট জি আমাদের ভাইয়া। এনার্জি যোগ করে এনার্জি বের করতে হবে, তেমন। আচ্ছা, আজানটা শেষ হোক, দেন কন্টিনিউ। এখানে কোনটা কোনটা এক্সিস্ট করা পসিবল? এ নাম্বারটা এক্সিস্ট করতে পারে, জি ভাইয়া পারে। বি নাম্বারটা, জি ভাইয়া না পারবে। বি নাম্বারটা পারে পারে না। না, রাইট? সি নাম্বারটা, না ভাইয়া। না না পারে না, পারবে না। পারে না। আর ডি নাম্বার? এটাও না। না পারে না, না। এস এর কারণে মনে হয় এস। রাইট। সো বুঝে গেছো, ওখানে আর তেমন কিছু নাই। আচ্ছা, অলরাইট। সো জেড ইকুয়ালস কেমিস্ট্রি কি 13, মানে মুখস্থ করতে হবে ভাইয়া? বুঝি নাই ভাইয়া। কেমিস্ট্রি কি এগুলো মুখস্থ করতে হবে? না না, এগুলো Like- মুখস্থ কেন না করবা? এগুলা না, এই যেমন মডেল গুলা, বোর অ্যাটমিক মডেল, হ্যাঁ হ্যাঁ, বোর রাদারফোর্ড, তোমাদের কি বোর্ড ডি কোশ্চেন গুলো ব্রগলি। দেখাই নাই? হ্যাঁ দেখিয়েছেন। হ্যাঁ না হ্যাঁ, ওগুলা মুখস্থ। বাদে ডি ব্রগলি আর হাইজেনবার্গেরটা, দুইটা না, করতে ডি হবে। ব্রগলি হাইজেনবার্গ মুখস্থ করতে হবে না। ডি ব্রগলি জাস্ট প্রিন্সিপালটা, ডি ব্রগলি ল্যামডা ইকুয়ালস h/mp, এটা মাথায় রাখবা। আর হাইজেনবার্গের যে মেইন প্রিন্সিপালটা, del x ইনটু del p ইকুয়ালস, মানে গ্রেটার দেন অর ইকুয়ালস টু h/4 পাই, এটা মাথায় রাখবা। আর বোর আর রাদারফোর্ডে সবকিছু মুখস্থ করতে হবে, স্পেশালি কম্পারিজনটা। না, শুধু কম্পারিজন করলে হবে না, রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট, প্রুফ, লিমিটেশন, অ্যাটমিক মডেল, দেন বোর্ডের অ্যাটমিক মডেল, অ্যাচিভমেন্ট, লিমিটেশন, দেন কম্পারিজন, সবকিছু আসলে মাথায় রাখতে হবে, মুখস্থ করতে হবে, সহজ কথায় আর কি। ভালো করে মুখস্থ করতে হবে, বাস। এগুলা তো মানে চিন্তা করার লাগবে না কোনো, পরীক্ষায় আসবে, বুঝবা কোনটা, জাস্ট লিখে দিবা, 4-5 মিনিটেই 4 মার্কের মতো পেয়ে যাবা। তো ওগুলা একদম ভালো করে মুখস্থ রাখতে হবে আর কি। আর এখন তো 2 বছর সময় আছে, আস্তে আস্তে মুখস্থ করতে থাকবা আর কি, মুখস্থ হয়ে যাবে দেখবা। আচ্ছা, ঠিক আছে।
আমরা তাহলে মোটামুটি আজকে রাদার আউফবাউ পাউলিয়ার হুন্ডের প্রিন্সিপাল গুলো দেখলাম। আচ্ছা, তোমরা বাসায় হচ্ছে এই জিনিসগুলো তোমাদের বইয়ে একটু পড়ে দেখবা। এই কিছু মানে এই যে সমাধানকৃত সমস্যাগুলো, এগুলো জাস্ট টেকনিক্যাল প্রবলেম, যে কোনটা পসিবল না, বা ইলেকট্রনিক কনফিগারেশন, কোনো কঠিন কোনো জিনিস নাই। তোমরা বাসায় এগুলো একটু দেখবা, যদি কোনোটা বুঝতে সমস্যা হয় আমাকে নেক্সট দিন দেখাবা। এই চ্যাপ্টারে ভাইয়া আচ্ছা কি ভাইয়া